আমার ডিভোর্সের মাত্র 4 দিন হলো আমি আমার বাপের বাড়িতে এসেছি। আর এই মাত্র 4 দিনে আমার বাপের বাড়ির সমস্ত আপনজনেরা আমাকে বুঝিয়ে দিল আমার এই বাড়িতে অবস্থান কোথায়। এই মাত্র 4 দিনে আমি লক্ষবারও ভেবেছি আমি কেন এই বাড়িতে এসেছি। এর থেকে আমার মরণ হওয়াটাই ভালো ছিল। ডিভোর্সের পরের দিন সকালে মায়ের সাথে একই টেবিলে সকালবেলা খেতে বসেছি। মা আমাকে বলল, মেয়েদের একটু ধৈর্য রাখা উচিত, হঠাৎ করে সব কিছু করে ফেলা উচিত নয়। তুমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতে। এখনকার এই বয়সের ছেলেরা একটু অর্ধেক এরকম করে, কিন্তু পরে সবই ঠিক হয়ে যেত। আমি আমার মায়ের দিকে শুধু তাকিয়েই থাকলাম, কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক সেই দিনই দুপুরবেলা বাবার সাথে একই টেবিলে খেতে বসেছি। বাবাও ঠিক একই কথাই আমাকে শোনাচ্ছিল, তোমার একটুও ধৈর্য নেই। মেয়েদের ধৈর্য রাখতে হয় শ্বশুরবাড়ির সংসার করতে গেলে। একটু অর্ধেক সংসারে অশান্তি হতেই পারে, তাই বলে তোমার ডিভোর্স নেওয়াটা উচিত হয়নি। সকালবেলা মাকেও যেমন উত্তর দিইনি, ঠিক দুপুরবেলা বাবাকেও কোনো উত্তর দিলাম না। শুধু মনে মনে এটাই ভাবলাম, তোমরা আমার দোষটাই এখন দেখছো। আমার সারা শরীরে যে ক্ষত হয়ে আছে সেগুলো কি তোমাদের চোখে পড়ছে না? আমার শ্বশুরবাড়ির সকলে মিলে এবং আমার স্বামী মিলে সবাই একসাথে আমাকে এত মেরেছে, আমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, তবুও তোমাদের মুখে এরকম কথা আসছে। আমি জোর গলায় কথাটা বললাম না, মনে মনে ভেবে খাবার টেবিল থেকে উঠে চলে গেলাম। স্বামীকে না জানিয়ে আমার সমস্ত সোনার গয়নাগুলো বিক্রি করে যে ভাইয়ের সরকারি চাকরির জন্য ঘুষ দিয়েছিলাম, সেই ভাই কিনা আমাকে বলছে, তোর জন্য পাড়ায় আমি মুখ দেখাতে পারছি না। তোর তো ধৈর্য ধরে শ্বশুরবাড়িতে থাকতে হতো, শ্বশুরবাড়ি একটু খুঁটিনাটি হতেই পারে, তাই বলে তুই একেবারেই ডিভোর্স দিয়ে দিবি? ছোট বোন, যেই বোনটা বিয়ের আগে প্রেম ভালোবাসা করতো, সে বিয়ের আগেই প্রেগনেন্সি হয়ে গেল। কি কান্নাকাটি, আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল। আমি আমার বোনকে বাঁচালাম, তার বয়ফ্রেন্ডের হাতে পায়ে ধরে তার বিয়ের ব্যবস্থা করলাম। আর সে কত সুখী। সেই ছোট্ট বোনটাও আমাকে বলছে, তোর একটুও ধৈর্য নেই দিদি, এইভাবে সংসার ছেড়ে কেউ চলে আসে? শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী একটু অর্ধেক কত কথা বলে, দেখ তো আমি কত সহ্য করে আছি, তুইও তো সহ্য করে থাকতে পারতিস। সবার কথা শুনে ভাবলাম সবাই আমার দোষটাই এখন দেখছে। ডিভোর্সের দ্বিতীয় দিনে পাশের বাড়ির এক কাকিমার সাথে আমার দেখা। কাকিমা আমাকে বলছে, কী রে, কখন এলি, কেমন আছিস, জামাই আসেনি? আমি বললাম, না, আমি একেবারের মতন বাপের বাড়ি চলে এসেছি। কথাটা শুনে মুখ বেঁকিয়ে বলল, জামাই আসেনি? বাপের বাড়িতে জামাই ছাড়া একদম অন্যরকম দেখা যায়, জামাই ছাড়া কখনো আসবি না। তখন আমি কাকিমাকে বললাম, আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি। তখন কাকিমা মুখ বেঁকিয়ে চলে গেল আমার পাশ থেকে, ঘরের দরজা আমার মুখের উপরে বন্ধ করে দিল। বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল সেই দিন। পাশের বাড়ির এক শিউলির মা ছিল, আমাকে ভীষণ ভালোবাসতো। শিউলির সাথে আমি কত খেলা করেছি। শিউলির মা আমাকে বলছে, কিরে, তুই নাকি শ্বশুরবাড়ি থেকে একেবারেই চলে এসেছিস? আমি বললাম, হ্যাঁ, ওনারা আমার উপরে খুব অত্যাচার করতো, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত দিত। তখন বলছে, তোকে আমি এই পাড়ার খুব ভালো একটা মেয়ে ভাবতাম, এখন দেখছি তোর মতন একটা বাজে মেয়ে নেই, শ্বশুরবাড়িতে কত কিছু সহ্য করতে হয়, তুই কি না একেবারে ডিভোর্স দিয়েই বাপের বাড়িতে চলে এলি? যা, তোর মতো মেয়ে পাড়ায় থাকার থেকে না থাকা অনেক ভালো। এই বলে কাকিমা তার মেয়েকে নিয়ে চলে গেল আমার পাশ থেকে। এমনকি শিউলিকেও বলে দিল, একদম ওই দিদির সাথে কথা বলবি না, মিশবিই না। পরের দিন সকালবেলা আমার বাবা একটা সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলের বয়স 66 বছর, তার বউ মারা গেছে 15 বছর হলো। তাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছেলেরা বিদেশে চাকরি করে। তার একাকিত্ব জীবন কাটানোর জন্য সে আবার বিয়ে করতে চায়। আমার বাবার তো আনন্দে মুখটা জল জল করছে। আমাকে ওই বুড়োর হাতে তুলে দিতে পারলেই আমার বাবা বেঁচে যায়। আমার মাও এদিকে দেখি খুশিতে আর মুখে হাসি ধরছে না। আমার মাও সেই বুড়োটার হাতে আমাকে তুলে দিতে পারলেই বাঁচে। তখন আমি মনে মনে ভাবলাম, না জানি শ্বশুরবাড়িতে আর কত আমার ধৈর্য ধরলে সংসারটা টিকে।